রাকেশ শর্মার পর এবার মহাকাশের নতুন নজির তৈরি করতে চলেছে ভারতীয়। এর আগে আমরা দেখেছিলাম যে ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে একের পর এক সাফল্যের ধাপ, আর এবার ভারতীয় হিসেবে সাফল্যের সিঁড়িতে এগিয়ে যাচ্ছে ভারতীয়রাই। মহাকাশে পাড়ি দিতে চলেছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। মিশন আকাশ গঙ্গার অংশ হিসেবে মহাকাশে পাড়ি দেবেন ভারতীয় মহাকাশচারী। ভারতীয় মহাকাশচারীকে স্পেসে পৌঁছে দিচ্ছে এলন মাস্কের কোম্পানির স্পেস ক্রাফট। 4 জন মহাকাশচারীকে মহাশূন্যে পাড়ি দিয়ে মহাকাশযানটি তৈরি হয়েছে। আমরা এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শান্তনু ভৌমিক এবং মহাকাশ গবেষক রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। এর পাশাপাশি স্টুডিও থেকে রয়েছেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। দুজনকেই স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। প্রথমে আমরা একটু মহাকাশ বিজ্ঞানী সন্দীপ বাবুর কাছে যাই। সন্দীপ বাবু, মহাকাশ গবেষণা একটা অন্য বিষয়, মানে সাধারণ মানুষের সাধ্যের বাইরে, কিন্তু ভারতীয় হিসেবে তো একটা গর্বের মুহূর্ত। তবে এই বিষয়টি কতটা চ্যালেঞ্জের ছিল? এই বিষয়টি মানে এই যেটা যেতে চলেছে এন্টায়ার মহাকাশ আমাদের আপনাদের মনে রাখতে হবে যে আমরা চন্দ্রযান-3 বা L1 আমরা দেখেছিলাম যে একের পর এক আমরা শুরু করেছি বহুকাল আগে থেকে, এবং অ্যাকচুয়ালি পিএসএলভি জিএসএলভি রকেটের যেভাবে আমরা একের পর এক সাফল্য এসেছে, এবং আপনারা জানেন যে এমনকি অপারেশন সিন্দুরে পর্যন্ত এর যা ব্যবহার হয়েছে আর কি, শত্রুপক্ষকে টার্গেট করা এবং এই সমস্তগুলোর জন্য আমাদের পক্ষে এটা অপরিহার্য ছিল। এবং ভারতবর্ষ ঠিক যে পেসে এগোলে আমাদের প্রয়োজনীয়তাটা ভারতবর্ষে অন্যান্য 140 কোটি মানুষের প্রয়োজনীয়তাকে মাথায় রেখে যেটুকু মহাকাশ চর্চা করা দরকার ছিল সেটুকুই আমরা করছি। এবং অন্যান্য দেশের তুলনায় হয়তো আমরা মহাকাশে অনেক অল্প সংখ্যক আমরা স্যাটেলাইট পাঠিয়েছি, তার কারণে আমরা আমাদের ভারতবর্ষের নিজস্ব আইআরএস যেগুলো এডুকেশান, টেলিমেডিসিন এসবের জন্য আমরা অনেক বেশি, এবং মিলিটারাইজেশনের জন্য অনেক বেশি আমরা খরচ করেছি। ফলে এটা অবশ্যই চ্যালেঞ্জিং ছিল, এবং ভারত সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছে এবং এই করে একটা রেসপেক্টেবল পজিশানে গেছে। এবং আজকে যে প্রোগ্রাম যেটা আমাদের শুভাংশু যখন আইএসএসে যাচ্ছে, সেইটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভারতবর্ষ একটা অ্যাবসলিউটলি লেটেস্ট যে টেকনোলজিগুলো ভারতের দরকার, একদমই তাই, যে বিষয়গুলো দরকার সেগুলোর দিকে নজর দেওয়া হচ্ছে। আমরা একটু শান্তনুবাবুর কাছে যাই। শান্তনুবাবু, যে ছবিটা আমরা দেখেছি যে এর আগেও মহাকাশ গবেষণা হয়েছে, তবে এবার যে স্পেসটা যাচ্ছে স্পেস ক্রাফট, তা কিন্তু ভারতের যে গগনযান, সেই গগনযানকে ঠিক কিভাবে সহায়তা করবে? দেখুন, অ্যাকচুয়ালি মহাকাশে যখন যাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, সেখানে যেটা হয় যে মাইক্রোগ্র্যাভিটি, অর্থাৎ আমাদের এখানে গ্র্যাভিটি হচ্ছে 9.81, ওখানে ওটা 1/5 হয়ে যায়। ফলে একটা মহাকাশচারীর ওখানে কিন্তু অনেক বায়োলজিক্যাল এবং কিছু হরমোনাল আপনার ডিসব্যালেন্স হবে। তো এই যে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা যে যাচ্ছেন, এবং উনি কিন্তু গগনযানের ক্যাপ্টেন, যার জন্য এবং গগনযানের পাইলট উনি অ্যাকচুয়ালি, এবং এই গগনযানটা আপনার হবে 2027 সালে। ফলে এই যে উনি যখন ওখানে একটা এই ক্লাইমেটের সঙ্গে যখন অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন নিজেকে, আইএসএস যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, তখন কি হবে, গগনযানে যখন উনি যাবেন ওনার কিন্তু আর কোনো প্রবলেমটা হবে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা যখন এই মহাকাশে যখন যায়, সেখানে কি হয়, ওখানে আপনারা দেখবেন যে আপনারা মহাকাশচারীরা ভাসতে থাকে, কারণ ওখানে যেহেতু গ্র্যাভিটি কম এবং ওখানে আপনার ভ্যাকিউম, মানে ভ্যাকিউমের জন্য ওখানে ভাসতে থাকে। ফলে যে মনে করুন যে ওনার শরীরের মধ্যে যে চেঞ্জেস গুলো আসবে, ওগুলো কিন্তু ক্রিটিক্যালি অ্যানালাইজ করা হবে, এবং সেইটাকে কিন্তু আবার পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইজ করার পরে বাকি যে সমস্ত মহাকাশচারীরা ভারতবর্ষ পাঠাবে 2027 সালে গগনযানে, ওটা কিন্তু একটা খুব ভালো একটা ডেটা আমাদের দিয়ে দেবে, মেডিকেল ডেটা। মানে এই গগনযানকে সহায়তা করবে স্পেস ক্রাফট, আর ভারতের কাছে ডেটা আসবে, এটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তবে সন্দীপ বাবু, আমরা দেখেছি যে এই শুভাংশু শুক্লা তিনি কিন্তু একেবারে ফাইটার পাইলট হিসেবে দক্ষ ছিলেন। তিনি MiG-19 জাগুয়ারের মতো একের পর এক যুদ্ধবিমান তিনি চালিয়েছেন। সেক্ষেত্রে গগনযানকে বা গগনযানে যে ইনফরমেশন নিয়ে আসার জন্য বা স্পেস ক্রাফটে যখন তিনি যাচ্ছেন, তার এই যে কলা ঠিক কিভাবে কাজে লাগবে?
দেখুন, প্রথম কথা নেভিগেশনে তো যারা যে যত দক্ষ পাইলট, কারণ এটাও তো একটা স্পেসক্রাফট, এবং সেই স্পেসক্রাফটটা হচ্ছে এরোপ্লেনের মতোই, যে যত বেশি সংখ্যা যত ঘন্টা কাটিয়েছে প্লেন চালিয়ে, তাদের কাছে তত বেশি সহজ। এবং আমি দু একটা কথা আমি যোগ করতে চাইছি, এই মানে উনি আমার আগে যিনি বললেন, সেটা হচ্ছে যে মাইক্রোগ্র্যাভিটি, প্রথম কথা যেটা বুঝতে হবে যে ওই মাইক্রোগ্র্যাভিটিতে চালানোর জন্য ভেতরে তো আমাদের যে বাতাস আছে, তাতে মানে মানুষজন নর্মালভাবে বাস করে এবং নিঃশ্বাস নেয়, তাদের অ্যাকচুয়ালি স্পেস স্যুট পরে থাকতে হয় না। যেটা হয় আপনারা দেখেছেন যে ভেসে চলে। এবং এই যে মাইক্রোগ্র্যাভিটি, এটা মানুষকে একটুখানি আমি বোঝাচ্ছি যে এই যে স্পেসক্রাফট, যে ওনার কতখানি কী চ্যালেঞ্জের মধ্যে হলো যে সেটা হচ্ছে যে আপনাকে যখন ডকিং করতে যাবেন, আপনাকে মনে রাখতে হবে যে আইএসএস সঙ্গে ডকিং করতে যাওয়া এবং আনডকিং করাটা সুনিতা উইলিয়ামসের সময়তে একটা প্রবলেম ছিল, একদমই তাই। এবং সেইখানে ওনার সবচেয়ে বেশি কৃতিত্ব কাজে লাগবে, ওনার এক্সপিরিয়েন্স কাজে লাগবে, যে যখন উনি হারমোনি মডিউলের সঙ্গে ডকিং করতে চলেছেন, হ্যাঁ, সেই সময়তে এক্স্যাক্ট মানে আপনাকে মনে রাখতে হবে মিলিমিটার পার সেকেন্ডে যেতে হবে, প্রচণ্ড জিরো স্পিডে, মানে রিলেটিভ স্পিডে। আর দুজনেই কিন্তু 24,000 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। সুনিতা উইলিয়ামসের কথা বলছেন, যখন আনডকিং হয়েছিল বা যখন ডকিং হচ্ছিল, তখন যেমন শরীরের একটা হরমোনাল ব্যালেন্সে চেঞ্জ হচ্ছে, এক্ষেত্রেও একই রকমভাবে সেই চেঞ্জেসটা হবে। তার জন্য প্রস্তুতিকে অনেকদিন আগে থেকে নিয়ে রাখতে হচ্ছে তো? না, দেখুন, যদি অল্প সময়ের জন্য যায়, এই যে যেমন 14 দিনের জন্য এই মিশনটা, মাত্র 14 দিনের, সুনিতা উইলিয়ামসও কিন্তু যেতে চাইছিলেন মাত্র 7 দিনের জন্য। সেইখানে প্রস্তুতির কোনো দরকার পড়ে না, সেইটা উনি কোয়ারেন্টিনে আছেন। 25শে মে থেকে শুভ্রাংশুবাবু কোয়ারেন্টিনে আছেন, যাতে অন্য কোনোভাবে অসুখ বিসুখ না হয়, কারণ ওনার একটা সাবস্টিটিউটও আছে, ওনার যদি অসুখ করে তাহলে আরেকজন তার জন্য দাঁড়িয়ে আছে, তো সে যেতে পারে। এখন ব্যাপার হচ্ছে যে এই মাইক্রোগ্র্যাভিটির জন্য টেস্ট তাকে নানাভাবে করা হয়েছে, মানে ন্যাচারালি ট্রেনিং হয়েছে, প্রায় বছরখানেক ধরে ইন্টেন্সিভ ট্রেনিং হয়েছে যে মাইক্রোগ্র্যাভিটিতে কী করে যন্ত্রপাতিগুলো হ্যান্ডেল করতে হয়, কারণ আপনি তো নর্মালভাবে ব্যবহার করতে পারছেন না। যেমন মহাকাশচারীদেরকে তৈরি রাখা হয়েছে, তবে মিশন আকাশ গঙ্গা বেশ খানিকটা গুরুত্বপূর্ণ আগামী দিনের জন্য। শান্তনুবাবু, আমরা একটু আপনার থেকে জানার চেষ্টা করব যে মিশন আকাশ গঙ্গা মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতকে ঠিক কতখানি এগিয়ে দেবে? দেখুন, এখনো পর্যন্ত ভারতবর্ষে যতগুলো মিশন হয়েছে সবকটা হচ্ছে আনম্যান্ড স্পেস মিশন। হ্যাঁ, মনে করুন স্যাটেলাইট আমরা পাঠিয়েছি বা আমরা স্পাই স্যাটেলাইট পাঠিয়েছি, কিন্তু গগনযান হচ্ছে আমাদের প্রথম, যেটা হচ্ছে ম্যান স্পেস মিশন। এবং ম্যান স্পেস মিশনে কি হয়, আপনাকে রি এন্ট্রি করাতে হবে। মনে করুন একটা যখন স্পেসক্রাফট যখন চলে গেল, ওটাকে কিন্তু আবার আপনাকে ফিরিয়ে আনতে হবে, মানে অরবিটে বা আমাদের আর্থ সারফেসে। এবং তার জন্য যে টেকনোলজি দরকার সেটা হচ্ছে যে হিট শিল্ডিং, রেডিয়েশন শিল্ডিং, বা আপনার যে স্ট্রাকচারাল যে সমস্ত স্পেসক্রাফটে রয়েছে, এটা একটা অন্য ডিফারেন্ট টেকনোলজি হয়ে যাবে। ফলে এই যে আমাদের যে আকাশগঙ্গা যে মিশনটা যেটা হচ্ছে, ওটার থেকে আমরা যেটা জানতে পারবো, যেটা ইসরো বা বিক্রম সারাভাই স্পেশনটা যেটা করবে, ওই ডেটাগুলোকে কাজে লাগিয়ে কিন্তু রি এন্ট্রি অফ দ্য স্পেস ভেহিকলটাই করে ফেলতে পারবে। ফলে আমাদের যেমন ওনাকে যেমন ফিরিয়ে আনতে সুবিধা হবে, সেমনিভাবে কিন্তু পরবর্তী যে মিশনগুলো হবে, যে মহাকাশে যে ম্যান স্পেস মিশন, সেখানে কিন্তু ভীষণভাবে কাজে লাগবে। আচ্ছা, যেমন ফিরিয়ে আনার ক্ষেত্রে অনেকটা সহজ হবে বা ডেটাগুলো আমরা পাবো, ঠিক সেই সূত্র ধরে সন্দীপবাবু আমরা দেখেছিলাম যে চন্দ্রযান 3 যখন গিয়েছিল বা চাঁদের যে পৃষ্ঠে এতদিন কেউ পা রাখতে পারেনি বা চাঁদের ওই পৃষ্ঠটা ছবি কেউ তুলে ধরতে পারেনি, সেটা চন্দ্রযান 3 করে দেখাচ্ছিল। কিন্তু সেক্ষেত্রে চন্দ্রযান 3 ফেরত আসার কোনো দরকার ছিল না, আর এক্ষেত্রে ফেরত আসতে হচ্ছে, মহাকাশচারীদেরকে ফেরত আসতে হচ্ছে। তাহলে মানে এটাই তাহলে বড় চ্যালেঞ্জ। দেখুন, প্রথম কথা, ওনারা যাচ্ছেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, এবং অ্যাক্সিয়াম 4 যে স্পেসক্রাফট যে ড্রাগনে করে যাচ্ছেন, সেটা রেগুলার বেসিসে তারা ফেরত আসে। ভারতবর্ষ এ পর্যন্ত কোনো স্পেসক্রাফটকে কিন্তু ফেরত আনেনি। ফলে এখন যে মিশনটা যাচ্ছে, আমরা যদি সেটার দিকে কনসেন্ট্রেট করি, যে এই আইএসএসে যে জার্নিটা হচ্ছে, সেইটা যাওয়া এবং ফেরত আসাটা, যেভাবে সুনিতা উইলিয়ামসকে ফেরত আনা হলো, এইটা কিন্তু রুটিন মাফিক হয়। এই সময়তেও কিন্তু ওনাকেই পাইলট হিসেবে ফেরত আসতে হবে, শুভ্রাংশুবাবুকে।
ফলে এই যে এক্সপিরিয়েন্সটা ওনার হবে, যে যন্ত্রটাকে প্রথমে আপনাকে আনডকিং করে পৃথিবীর দিকে পয়েন্ট করে, তারপরে সার্ভিস মডিউল তাকে পৃথিবীর দিকে ছুড়ে দিল এবং তারপরে সে প্যারাশুটে করে ল্যান্ড করলো, এই পুরো ব্যাপারটার সময় কিন্তু পাইলট হিসেবে এই শুভ্রাংশুবাবুই থাকবেন। ফলে এই প্রথম একজন ভারতীয়, মানে আমরা এই যে সিস্টেমটার সঙ্গে পরিচিত হয়েছিলাম কয়েকদিন আগে সুনিতা পান্ডা উইলিয়ামস, তিনি যখন এলেন, যখন আনডকিং এর যে পদ্ধতিটা, তখন মানুষজনের কাছে পরিষ্কার হয়েছিল বিষয়টা। হ্যাঁ, এইটাই এখন একজন ভারতীয় করবেন আর কি। সেই সময় তো আপনার মনে থাকতে পারে, যাওয়ার সময় সুনিতা উইলিয়ামস পাইলট ছিলেন বটে, কারণ উনি স্টার লাইনারে গিয়েছিলেন। আসার সময় ওনাকে আসতে হয়েছিল কিন্তু স্পেস এক্সে, সেই কারণে ওনারা কিন্তু প্যাসেঞ্জারের সিটে ছিলেন, ওনারা কিন্তু পাইলটের সিটে ছিলেন না। মানে একদিকে সন্দীপ বাবু, একদিকে পাইলটের সিটে বসে আছে ভারতীয়, যে একের পর এক তথ্য নিয়ে আসছে মিশন এই আকাশগঙ্গার মাধ্যমে, যা সত্যি গর্বের, সত্যি একটা স্পর্ধার বিষয়। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন মহাকাশ গবেষক শান্তনু ভৌমিক এবং ছিলেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। তবে যে শুভাংশু শুক্লাকে নিয়ে এত কথা হচ্ছে, যিনি ফাইটার পাইলট হিসেবে এত দক্ষতা দেখিয়েছেন, একবার দেখানোর চেষ্টা করি। তার বয়সটা মাত্র ৩৯ বছর। লখনৌতে জন্ম হয়েছে এই শুভাংশু শুক্লার, যে মিশন আকাশগঙ্গার অন্যতম সঙ্গী। ২০০৬ সালে ভারতীয় বায়ুসেনায় যোগ দিয়েছিলেন শুভাংশু শুক্লা। ফাইটার পাইলট হিসেবে ৫ বছর তিনি কাজ করে গিয়েছেন এবং প্রায় ২০০০ ঘন্টা যুদ্ধ বিমান চালানো তার রেকর্ড রয়েছে। SU-30 এবং MiG-29 এবং একই সঙ্গে একের পর এক জাগুয়ারের মতো যুদ্ধ বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। ২০২০ সালে মহাকাশচারী হিসেবে তিনি নির্বাচিত হয়েছিলেন, আর এবার ইসরোর গগনযান মিশনের জন্য তিনি নির্বাচিত হয়েছিলেন, আর এবার তিনি আকাশগঙ্গা মিশনের অন্যতম সঙ্গী। ২৭শে জুন শুক্রবার রথযাত্রা, তার ঠিক আগে পুরীতে এখন দম ফেলার ফুসফুস নেই। এবার প্রবল উৎসাহে চলছে রথ তৈরির কাজ। প্রভু জগন্নাথের আশীর্বাদে এবারও অনুষ্ঠানের পরিপূর্ণতা লাভ করবে বলে বার্তা মন্দিরের মুখ্য আধিকারিক অরবিন্দ কুমার পদ্মের। প্রতি বছরই রথযাত্রা উপলক্ষে জনজোয়ারের সাক্ষী থাকছে পুরী। এবছর অপ্রীতিকর পরিস্থিতি রুখতে মক ড্রিল, দমকল এবং এনটিআরএফ প্রস্তুত। রবিবার জগন্নাথ মন্দির চত্বরে চলল প্রস্তুতির মহড়া। কর্ণাটকের বান্দিয়াতে ভয়াবহ ডাম্পার দুর্ঘটনা, সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। ভিডিওতে দেখা গিয়েছে নির্দিষ্ট রাস্তা ধরে এগোচ্ছিল একটি ডাম্পার, উল্টো দিক থেকে আচমকা গতি বাড়িয়ে ছুটে আসে অন্য ডাম্পারটি। ধাক্কা লাগার পর একটি ডাম্পারকে ঠেলতে ঠেলতে বেশ কিছুটা দূরে নিয়ে যায় অন্য ডাম্পারটি। প্রায় ২৭০ বছর পর কেরলের তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভাভিষেকম এবং শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরে হবে বিশেষ এই অনুষ্ঠান। এ উপলক্ষে সেজে উঠেছে মন্দির চত্বর, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিণয় সূত্রে বাধা পড়লেন ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং এবং সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ, এবং লখনৌতে অনুষ্ঠানে হাজির ছিলেন দুজনের পরিবার এবং সমাজবাদী পার্টির নেতারা। হাজির ছিলেন দুই প্রাক্তন ক্রিকেটার প্রবীণ কুমার এবং পীয়ূষ চাওলা। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে, এমনকি 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পার্ককে ভোট দিয়েছিলাম। স্যার আমি একটু কথা বলতে চাই, একটু বিধায়কের সঙ্গে একটু কথা বলবো আমরা। স্যার একজন বাংলাদেশে বসে একজন বলছে বিধায়কের সাহায্যে আমি আধার কার্ড পেয়েছি, ভোটার লিস্টে নাম উঠেছে, এত বড় একটা অভিযোগ একজন বাংলাদেশে বসে আপনার নামে এত বড় অভিযোগ করছে। আপনি ক্যামেরা বন্ধ। আমি বাইরে আছি, আমি একদম অফিসের বাইরে আছি। বৃষ্টির দাপট নেই বললেই চলে, আর এই বৃষ্টির দাপট না থাকার জেরে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। যেরকম সকালে মেঘলা আকাশ থাকলেও যেরকম চড়া রোদ থাকবে বেলা বাড়তেই, আর সে কারণে এই আর্দ্রতাজনিত অস্বস্তি আগামী 2 থেকে 3 দিন অর্থাৎ 13 থেকে 14 জুন পর্যন্ত এই আবহাওয়া থাকবে। তবে দক্ষিণের যে জেলাগুলো রয়েছে তার মধ্যে পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বীরভূম,
বাঁকুড়া এই কয়েকটি জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে এবং গরম অনুভূত হবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর। তবে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো সেখানে শুষ্ক আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। ক্যামেরা দীপঙ্কর কাজলের সঙ্গে রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। আরিয়ান খান এবং তার মা শ্বেতা খান পর্নোগ্রাফি শুটিং থেকে শুরু করে বিভিন্ন যৌন পেশায় কাজ বলা হয়। সোদপুরের মেয়েটিও এই একই চক্করে ফেসে গিয়েছিল। আমার মেয়ে তো বুঝতে পারিনি, তাই গেছিল শ্বেতা খান বলছে ব্লু ফিল্ম এসব করতে। তা আমার মেয়ে বলেছে আমি এসব করবো না, আমি বাড়ি যাবো। তা আমার মেয়েকেও আসতে দিল না শ্বেতা খান, ওই করতো না বলে খুব মারধরও করতো। বাঁকড়া ফকিরপাড়া, সেখানেই আরিয়ান থাকতেন। বাড়ির ভেতরে বিভিন্ন অসামাজিক কাজকর্ম করা হতো। ঢিলছোড়া দূরত্বে বাঁকড়া ফাঁড়ি, পুলিশ কি জানতো না? আরিয়ান খান শ্বেতা খান কোথায় তার উত্তর নেই। আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন এবং আজকে বাদল অধিবেশনের শুরুতেই মূলত মুলতুবি হয়ে যাবে শোক প্রস্তাবের পর এবং তারপর আগামীকাল বিধানসভাতে সেনাবাহিনীকে সম্মান জানিয়ে স্পিকারের চেয়ার থেকে আসছে বিশেষ প্রস্তাব। যেই প্রস্তাবে অংশগ্রহণ করবেন সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রসেনজিৎ। হাওড়ার বাঁকড়া ফকিরপাড়া এলাকায় শ্বেতা খান ও আরিয়ান খান এই দুজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনছে এলাকাবাসীরা। তারা চাইছে শ্বেতা খান এবং আরিয়ান খানের এখানে বার বাড়িয়ন্ত চলছে রমরমিয়ে ব্যবসা। সে ব্যবসা কি না তাদের যৌন ব্যবসা না অন্য কোনো ব্যবসা, এই সমস্ত খবরের আপডেট নিয়ে আসছি। তবে এখন চলে যাব রতনের কাছে। রতন, তোমার কাছে কি রয়েছে? রিপন তোমার কাছে কি খবর রয়েছে? একেবারে দেখো, মালদার যে ঠিকাদার সাদ্দাম খুনের যে ঘটনা ঘটেছিল, তপনের একটি বাড়িতে তাকে প্লাস্টার করা হয়েছিল। সেই ঘটনায় আজ মৌমিতা এবং তার স্বামীকে নিয়ে আসা হবে। তপনে তার বাবার বাড়িতে কিভাবে খুন করলো তার পুনর্নির্মাণ করবে ইংরেজবাজার থানার পুলিশ। ইংরেজবাজার থানার পুলিশ তপন থানার পুলিশের সহযোগিতায় এই পুনর্নির্মাণ করবে তপন এলাকায়। সেই খবর নিয়েই আজকে সারাদিন কিন্তু আমরা নজর রাখবো। এরপরে চলে যাব তুলিকা, তোমার কাছে কি আজকে খবর রয়েছে? দেখো, গত 10 দিন হয়ে গিয়েছে, নাবালক এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। এই ঘটনার যেরকম একদিকে রবীন্দ্রনগর থানার পুলিশ তদন্ত করছে, তারই সঙ্গে গতকালই মুম্বাইয়ের কল্যাণ থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় শাহিনশ সহ বাকি যে দুজনকে। এই মুহূর্তে 16ই জুন পর্যন্ত তাদের যেহেতু পুলিশি হেফাজতের নির্দেশ রয়েছে, সেক্ষেত্রে এই 5 জনকে মুখোমুখি বসিয়ে এখন জেরা করতে চলেছেন যারা তদন্তকারীরা রয়েছেন তারা। এই সমস্ত খবর নিয়ে আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ধরা পড়ে যাচ্ছে একের পর এক ছল চাতুরি। যখনই একের পর এক ভাইরাল ভিডিও সামনে আসছে, তখনই স্পষ্ট হচ্ছে অনুপ্রবেশকারীদের সঙ্গে শাসক দলের যোগ। এমনকি শাসক দলের মদতেই নাকি ভোটার কার্ড তৈরি হয়েছে। নিউটনের একের পর এক তথ্য যখনই সামনে আসছে, তখন রীতিমতো চোখ ছানা পড়া। তিনি যোগ দিয়েছিলেন বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলনে। লাঠি উঁচিয়ে নেমেছিলেন রাস্তায়। সেই আন্দোলনকারীর নামই এপার বাংলার ভোটার তালিকায় নাম রয়েছে কাকদ্বীপে। তার জেরেই নিউটন দাস নামে যুবককে নিয়ে জোর শোরগোল। অস্বস্তি শাসকের কারণও একাধিক। প্রথমত, সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে শাসক দলের স্থানীয় নেতাদের নিউটনের জন্মদিন পালন করতে দেখা গিয়েছে। অন্য ছবিতে আবার দেখা গেছে কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার অনুষ্ঠানে নিউটনের উপস্থিতি। এখানেই শেষ নয়, শাসকের অস্বস্তির বড় কারণ সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও। সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে। এমনকি 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিকে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার
আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। অথচ এই মন্টুরাম পাখিরাই কদিন আগে ভুয়ো ভোটার নিয়ে কতই না অভিযোগ করেছেন। কিছু দালাল চক্র কাকদ্বীপ এসডি অফিস এবং বিডিও অফিসের কিছু সরকারি কর্মচারী আমলা বা যারা নামখানা ব্লকে এই নির্বাচনের কাজটা করেন চক্রের মধ্যে জড়িয়ে আছে, যুক্ত আছে। তাহলে কি সবই নাটক? বিধায়কের বক্তব্য নিতে কাকদ্বীপে যান রিপাবলিকের প্রতিনিধি। একজন বাংলাদেশে বসে আপনার নামে এত বড় অভিযোগ করছে, আপনি একজন বিধায়ক, আপনি একজন শাসক দলের বিধায়ক, আপনি কি মনে করেন না যে এটাতে আপনার রিয়াকশন দেওয়া দরকার? স্যার প্লিজ বাইরে এসে বলুন, প্লিজ স্যার বাইরে এসে বলুন, আমি রিকোয়েস্ট করছি স্যার আপনাকে, প্লিজ বাইরে এসে বলুন। আমি বাইরে আছি, আমি একদম অফিসের বাইরে আছি। বন্ধু বান্ধব, ছোটবেলায় বন্ধু বান্ধব দু একবার দেখা হয়েছে, কথা হয়েছে, জেনে রাখা সে কোন দেশের, সে ভোটার কার্ডটা করতে এসছে, কোনো সাহায্য নিয়ে এসছে, সে বাংলাদেশি না ইন্ডিয়ান, সেগুলো জেনে রাখা সম্ভব নয়। তারাই যে সমস্ত ভোটগুলো করে দিচ্ছে তাদের সুবিধার্থে, তাদের জেতার জন্য নিউটন দাসকে অবিলম্বে গ্রেপ্তার করুক, প্রশাসনের ভাবে তদন্ত করুক এবং অবিলম্বে গ্রেপ্তার করুক। আমরা এই দাবি করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। তবে কি অনুপ্রবেশী শাসক তৃণমূলের ভোট ব্যাংক? কেন তৃণমূল অনুপ্রবেশ রোধে কঠোর নয়? নিউটনই যেন তার জ্বলন্ত প্রমাণ। রিপাবলিক বাংলা। নিউটনের সূত্র ধরে একের পর এক অস্বস্তি তৈরি হয়েছে শাসক দলের। তবে প্রথম বাংলাতে এসে কাকদ্বীপে বাড়ি কিনেছিল তাপস, তার দাদা। আর দাদার পিছু পিছু এই রাজ্যে এসে পৌঁছায় কি না নিউটন। দাদার সঙ্গে সেই বাড়িতে শুরু করেছিল থাকা, আর সেই বাড়িতেই পৌঁছে গেল রিপাবলিক বাংলা। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে। এমনকি 2016 সালে আমি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাককে ভোট দিয়েছিলাম, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। এই নিউটন দাসকে ঘিরেই রাজ্য রাজনীতিতে ঝড়। নেপথ্যে নিউটনের নাগরিকত্ব, কাকদ্বীপের ভোটার কার্ডে নাম রয়েছে নিউটনের, অথচ নিউটনের শিকড় বাংলাদেশের। সূত্রের খবর 2000 সালে বাংলাদেশ থেকে ভারতে আসে নিউটনের দাদা তপন দাস। বাড়ি কিনে থাকতে শুরু করে কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ পঞ্চায়েত এলাকায়। মানে মানুষ ছিল, তারা চলে গেছে কলকাতায়, গিয়ে বিক্রি করে দিতে এরা কিনেছে। কত বছর কিনেছে আমি অত বলতে পারবো না। তাও কত বছর দেখছেন? মানে 3 বছর, 4 বছর, 6 বছর, 10 বছর? হ্যাঁ হ্যাঁ, ওই রকম হবে। 2014 সালে ভারতে ঢোকে নিউটন, থাকতো স্বামী বিবেকানন্দ পঞ্চায়েত এলাকায় দাদার বাড়িতে। স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতে, সেখানে সুভাষনগর অঞ্চলে সে থাকতো, কিন্তু সে দাদার কাছে থাকতো বলে জানা যাচ্ছে তপন দাসের কাছে থাকতো। ইতিমধ্যেই সেই বাড়িতে আমরা এসেছিলাম এবং জানা যাচ্ছে যে এই বাড়িতে এই মুহূর্তে তপন দাস বা তার স্ত্রী কেউই নেই। তারা দুজনেই কাজের জন্য বাইরে গেছেন বলে জানাচ্ছে তার ছেলে। কাকদ্বীপের নামখানা এলাকার একটি স্কুলেও নাকি পড়াশোনা করেছে নিউটন। ধীরে ধীরে শাসকের ঘনিষ্ঠ হয়ে ওঠে বলে সূত্রের খবর। পরে নাকি কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার সাহায্যে রাজ্যে ভোটার কার্ড বানায়, যার স্বীকারোক্তি নিউটন করেছেন নিজের মুখে। 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। এদিকে নিউটনের ছবি দেখা গিয়েছে মন্টুরাম পাখিরা এবং তৃণমূল ছাত্র পরিষদের স্থানীয় নেতার সঙ্গেও। তৃণমূলের অস্বস্তি আরো বাড়িয়েছে ভাইরাল হওয়া আরো একটি ছবি, যেখানে গত বছর অগাস্টে বাংলাদেশের আন্দোলনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে নিউটনকে। এতেই তদন্তের দাবিতে সরব হয়েছে বিরোধীরা। এই জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার। রিপাবলিক বাংলা। শুধুমাত্র নিউটন একা নয়, হাজার হাজার নিউটনের মতো অনুপ্রবেশকারী এই বাংলার বুকে ঘাঁটি গেড়ে বসেছে। আর তা নিয়ে এবার রাজ্যের শাসক দলকে তুলোধনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেভাবে রোহিঙ্গারা আড়ে বহরে বাড়ছে, তাতে আগামী দিন অত্যন্তই ভয়াবহ। তাই হিন্দুদের একজোট হয়ে লড়াই করবার বার্তা দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রোহিঙ্গা মুসলমান জমি দখল করছে, আপনাকে তাড়াচ্ছে, আপনি পালাচ্ছেন সোনারপুর বারুইপুরে, আপনি বসিরহাট টাকিতে পালাচ্ছেন। তাই সবাই ঐক্যবদ্ধ হন। বাংলায় বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে বহুদিন থেকে সরব বিজেপি। রবিবার ন্যাজাটের সভা থেকে ফের রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। হাত জোড় করে বলছি, ভাগ হবেন না, একজোট হন,
আমরা 51-তে সেন্সাসে 85% ছিলাম, আজকে 67% হিন্দু। বাংলাদেশে আমরা 71-এ 23% ছিলাম, 47-এ 33% ছিলাম, আজকে 7%। 50%-এর নিচে যেদিন নেমে যাবে সেদিন সংবিধান চলবে না, সেকুলারিজম চলবে না নিরাপদ সরকারের, সেদিন চলবে সারিয়া কানুন। শুভেন্দু অধিকারী যে দাবি করলেন তাতে তো বাস্তব অস্বীকার করার দিন শেষ। কোথায় পুলিশের ইন্টেলিজেন্স, প্রশাসনের নজরদারির এতটা অভাব বা কেন? কাকদ্বীপ থেকে কলকাতা, মুর্শিদাবাদ থেকে মালদা, কোনো এলাকায় অনুপ্রবেশের আতঙ্ক থেকে মুক্ত নয়। হুড়মুড়িয়ে বাড়ছে বাংলাদেশি ভোটার। রবিবার কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার মুখোমুখি হয় রিপাবলিক বাংলার প্রতিনিধি। জবাব দেওয়া তো দূরস্থ, উল্টে নিরাপত্তা রক্ষীকে দিয়ে দরজা বন্ধের চেষ্টা করলেন মন্টুরাম পাখিরা। একজন বাংলাদেশে বসে আপনার নামে এত বড় অভিযোগ করছে, আপনি একজন বিধায়ক, আপনি একজন শাসক দলের বিধায়ক, আপনি কি মনে করেন না যে এটাতে আপনার রিঅ্যাকশন দেওয়া দরকার? স্যার প্লিজ বাইরে এসে বলুন, প্লিজ স্যার বাইরে এসে বলুন, আমি রিকোয়েস্ট করছি স্যার আপনাকে, প্লিজ বাইরে এসে বলুন। আমি বাইরে আছি, আমি একদম অফিসের বাইরে আছি। গত বছর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলাদেশের দুর্গতদের এপারে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। অর্থাৎ বাংলাদেশিদের এপারে আসতে খোলা আহ্বান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফলত এপারে অনুপ্রবেশের রহস্যটা অনুমান করা বোধহয় এতটাও শক্ত নয়। কিন্তু বাংলা তো আর ধর্মশালা নয়। 2027 সালে ভারতের জনগণনার সঙ্গে সঙ্গে জাতি গণনাও হতে চলেছে। সেই রিপোর্ট প্রকাশ হলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে সবকিছু। জনগণনার রিপোর্ট বিপদে ফেলতে পারে তৃণমূলের বহু রথী মহারথীকেই। বাংলা এখন অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য। বারবার চোখে আঙুল দিয়ে সত্যটা প্রমাণ করে দিলেও ভোট ব্যাংকের স্বার্থে নির্লিপ্ত রাজ্য। শাসকের নিজস্ব স্বার্থ পূরণ করতে গিয়ে কি নিচু ভূমি পরবাসী হতে হবে বাঙালি হিন্দুদের? রিপাবলিক বাংলা। সত্যি এই অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য বাংলাতে অপরাধ প্রবণতাও কিন্তু কোনো অংশে কম নয়। তবে সেই সমস্ত অপরাধীদের কাউকেই রেয়াত করা হবে না, সন্দেশখালীর মাটি থেকে হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শেখ শাহজাহানের ফাঁসির আবেদন জানানো হবে গ্রীষ্মের ছুটির পর, এমনটা হুঙ্কার দিয়েছেন তিনি। এবং একই সঙ্গে আগামী 26-এর নির্বাচনে বদলের ডাক দিলেন সন্দেশখালীর মাটি থেকে। হত্যার বদলা নেব নেব নেব। এক সময়ের সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান রবিবার সেই সন্দেশখালীতে দাঁড়িয়েই বিরোধী দলনেতার গলায় চ্যালেঞ্জের সুর। শাহজাহানের দাদাগিরি অতীত করেছি, অতীতই থাকবে। তাদের মোল্লা যে গর্তে তুমি থাকো না কেন, তোমাকে টেনে বের করে আইনের সাজা দেব। সন্দেশখালীর ন্যাচাটে 3 হিন্দুকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। সেই ঘটনার বর্ষপূর্তিতে এদিন সন্দেশখালীতে যান শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকে জানান গরমের ছুটির পরেই শাহজাহানের ফাঁসির আবেদন জানানো হবে। তাদের মহিলা সহ সমস্ত খুনিদের শুধু ভেতরে করা নয়, যাদের ফাঁসি হয় তার আওয়াজ তুলব। এ প্রসঙ্গে কিভাবে মমতার পুলিশ শাহজাহানদের বাঁচানোর চেষ্টা করেছে তাও তুলে ধরেন বিরোধী দলনেতা। আমি গত বছর যখন এই চেষ্টা নিই, নেওয়ার পরে দেখা যায় মমতার পুলিশ চার্জশিট থেকে শাহজাহান মোল্লা কাদের মোল্লাদের নাম বাদ দিয়ে দেয়। এই কথাগুলি বলেই আরো একবার 26-এ বদলের ডাক দেন শুভেন্দু অধিকারী।
আপনাদের কাছে সুযোগ আছে। এই বাংলায় সবাই যোগ্য, একজন অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। আপনি যে পাল্টে দিন, পাল্টাবেন তো, পাল্টাবেন। এভাবেই আরো একবার ২৬-এর যুদ্ধের দামামা সন্দেশখালী মাটিতে দাঁড়িয়েই বাজিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। বাই 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 বাই। রিপাবলিক বাংলা। বাই বাই। প্রেজেন্টিং বাই ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে। মাদক কারবারের প্রতিবাদ করায় প্রতিবাদীদের লক্ষ্য করে গুলি মাদক ব্যবসায়ী। শিলিগুড়ির দেবীডাঙ্গা এলাকার ঘটনা। অভিযোগ, প্রতিবাদীদের লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি চালায় ওই ব্যবসায়ী। পরে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নেয়াস্ত্র। পশ্চিম মেদিনীপুরে দাসপুরে মহিলাকে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ যুবকের পরিবারের বিরুদ্ধে। অভিযোগ, পাওনা টাকা চাইতে গেলে মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করে যুবকের পরিবারের লোকেরা। দোকানে ঢুকে কর্মচারীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগ। ঘটনা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কাদির ঘাটে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল। বিজেপির দাবি, অভিযুক্ত তৃণমূলের যুব নেতা। ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় তৃণমূল নেতা। গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দোকানের মালিক। সপ্তম শ্রেণীর ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ। ৬৬ বছরের বৃদ্ধকে গ্রেফতার করল হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। মৃতকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত। প্রেজেন্টিং বাই ধূপকাঠি বলে তো মধুকুঞ্জ রাধে রাধে। আমি বিট্টু রায়চৌধুরী এবং আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সরাসরি আপনাদের সামনে রাজ্যের হাওয়া কেমন সেই প্রসঙ্গ উত্থাপন করব। বস্তুত বলে রাখা ভালো যে আজ থেকে শুরু হচ্ছে বিধানসভায় বাদল অধিবেশন এবং আজকে ওবিচুয়ারির পর মুলতুবি হয়ে যাবে বিধানসভা। কিন্তু আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ সম্প্রতি অপারেশন সিঁদুর আমরা দেখেছি, সম্প্রতি সেনাবাহিনীর কর্মকাণ্ড দেখেছি এবং সেনাবাহিনীকে সম্মান জানিয়ে বিধানসভার তরফে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার নিজের চেয়ার থেকে একটি প্রস্তাব আনবেন এবং সেই প্রস্তাব নিয়ে মূলত আলোচনা হবে এবং সেখানে সেনাবাহিনীকে সম্মান জানানো হবে এই প্রস্তাবের মাধ্যমে। সেই সময় উপস্থিত থাকবেন যেরকম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধীদের একটা প্রশ্ন উঠছে, যখন সেনাবাহিনীকে সম্মান জানানো হচ্ছে স্পিকারের চেয়ার থেকে, সেই মুহূর্তে দাঁড়িয়ে সংশ্লিষ্ট যে প্রস্তাব, সেই প্রস্তাবে কোথাও অপারেশন সিঁদুর শব্দটি নেই। অর্থাৎ এক্ষেত্রে প্রশ্ন উঠছে সিঁদুর শব্দে কিসের আপত্তি রয়েছে। অর্থাৎ এই যে রাজনৈতিক যে বাতাবরণ তৈরি হয়েছে বা যে উত্তেজনা বা বিভিন্ন প্রসঙ্গ উত্থাপিত হচ্ছে, তার মধ্যে বিধানসভা অধিবেশন এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বস্তুত বলে রাখা ভালো যে কয়েকদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন এ রাজ্যে আরও একাধিক ইস্যু হচ্ছে, সেই সমস্ত ইস্যুগুলো নিয়ে, বিশেষ করে চাকরিহারাদের ইস্যু নিয়ে বিধানসভা উত্তাল করা হবে এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন বিধানসভা স্তব্ধ করার ক্ষমতা কারণ নেই। অর্থাৎ স্পিকার বনাম বিরোধী দলনেতার যে সংঘাত, সেই সংঘাত কিন্তু আবারও প্রকাশ্যে আসছে। তবে এত কিছুর মধ্যেও বিধানসভার বাদল অধিবেশন কোন জায়গায় যায় সেদিকে তাকিয়ে বাংলার মানুষ, কারণ পরপর ক্ষেত্রে আমরা দেখেছি বাংলায় একের পর এক ঘটনা ঘটে চলেছে। কোথাও চাকরিহারারা তারা সমস্যায় পড়েছেন এবং কোথাও গিয়ে দেখতে পাচ্ছি আমরা অনুপ্রবেশের ঘটনা বাড়ছে, কোথাও মুর্শিদাবাদ, কোথাও মালদা। অর্থাৎ যে সমস্ত ঘটনাগুলো এতদিন ধরে ঘটেছে সেইগুলো সমস্তটাই এবারে বিধানসভার বাদল অধিবেশনে উত্থাপিত হবে। শুধু তাই নয়, এর পাশাপাশি বিরোধী দলনেতা জানাচ্ছেন বা বিরোধী দল সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি, মুর্শিদাবাদ মালদাতে হিন্দু নিধনের যে ঘটনা, তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিরোধী দলের তরফে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনা হবে এবং সেই প্রস্তাব যদি পাঠ করতে দেওয়া না হয় বা সেইটা নিয়ে আলোচনা করতে না দেওয়া হয়, তাহলে বিধানসভা উত্তাল হওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ সমস্ত বিষয়ের দিক থেকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এবারে বিধানসভা অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে এই সংক্রান্ত খবরে। তবে আজকে হাওয়া কেমন পর্বে এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।